আমার পরিবারের একসঙ্গে তিনজনকে মারা। আমরা যা হারিয়েছি শুধুমাত্র আমরাই জানি। জীবনে যাই সফলতা পাই সব কিছুই বাবার নামে থাক। আমার বাবা 10 বছর আরএসএস করেছে, পরে 10-12 বছর হিন্দু সংগঠন করেছে এবং জীবনের শেষ 4 বছর বিজেপি করেছে। যদি বাবা থাকতো আরও বেশি ভালো লাগতো। বাবার চোখে যে গুলিটা করেছিল, কেউ তো আর নিজের চোখে নিজেরা গুলি করে না। ঈদের সময় ওদের একটা গরুর পা কেটে নিয়ে এসে আমাদের মন্দিরে ফেলে দিয়ে গেছে। লড়াই বলতে সেদিন থেকেই মনের মধ্যে ছিল যে আমরা করব। ধর্মে আঘাত করেছে, আমার নিজের পরিবার থেকে সরিয়ে দিয়েছে, আমাদের ঘেরি লুটপাট হয়ে গেছে। টোটাল হিন্দুদের যা সমস্যা হতো, যা কিছু হতো সব কিছু বাবা এই করতো। তো ওদের একটা নিজেদের মধ্যেই ছিল যে এটাকে যতদিন না সরাতে পারবো ততদিন এখানে কোনো কিছু আমরা করতে পারবো না। আত্মীয় স্বজন সবার নামে কেস হয়েছে, এটা হয়েছে, সবাই যে যার মতন একটা নির্দিষ্ট সময়ের পর সরে গেছে। কিন্তু বাবার সাথে যারা আরএসএস করতো, যারা হিন্দু সংগঠন করতো, তারা কখনো আমাদের পিছন থেকে সরে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে আজকে আমার বাবা খুন হয়েছে, কারণ এটা তো প্রি প্ল্যান ছিল না। মেয়েগুলোকে ধরে নিয়ে চলে যান। শাহজাহান শেখ প্রায় 2-2.5 হাজার লোক নিয়ে সেদিন আমার বাবাকে গুলি করতে গেছে। আমি বলতে পারি ওখানে এমন অস্ত্রভাণ্ডার উদ্ধার হবে যা সারা দেশ দেখতে পাবে যে ওর কাছে কী কী জিনিসপত্র ছিল। পুলিশ ওই দিক থেকে রাস্তাগুলো ঘিরেছিল যাতে ওই ছেলেগুলো এসে আমার বাবাকে কোনো রকমে বাঁচাতে না পারে এবং মৃত্যু যাতে সুনিশ্চিত। কলকাতায় কোথায় চলে যাচ্ছে, আর আমাদের অবস্থা দেখুন, আমাদের ছেলেমেয়েরা কী করবে। সবার জন্য করতে হবে এমন ডাক পেয়েছি, তাহলে অবশ্যই রাজনীতি করব। ভগবানের কাছে প্রার্থনা করি যে বা যারা এইগুলোর সাথে যুক্ত ছিল তারা যেন আর পরবর্তী 5 বছর বেঁচে থাকে 2029 পর্যন্ত, কারণ 2029 পর্যন্ত দেখা যাবে যে কে কতটা জলে আছে আর আমিও কি করতে পারি। প্রতিকূলতা যে মেধাকে আটকে রাখতে পারে না তারই প্রমাণ দিল উচ্চ মাধ্যমিকে 483 প্রাপক সন্দেশখালীর প্রীতম মণ্ডল। আমরা সরাসরি প্রীতমের সঙ্গে আলোচনায় যাব। এই যে এত ভালো ফল উচ্চ মাধ্যমিকে হলো, অনেকটাই সফলতা লাভ হয়েছে, কেমন লাগছে বাবা? ভালো লাগছে, কিন্তু আজকে যদি বাবা থাকতো আরও বেশি ভালো লাগতো। তার কারণ এতটা বেশি রেজাল্ট করার জন্য নিজের মধ্যে একটা জেদ ছিল, কারণ বাবাও চেয়েছিল। আর আমাদের যা ঘটে গেছে এটা তো অপূরণীয় ক্ষতি। তো এতে আনন্দ দিয়ে আমাদের কোনো কিছু আসবে না, কারণ আমরা যা হারিয়েছি শুধুমাত্র আমরাই জানি। তাই জীবনে যাই সফলতা পাই সব কিছুই বাবার নামে থাকবে। আর আনন্দের তেমন কিছু আমি মনে করি না। পরবর্তী এইটাই যে মনের মধ্যে এটা সবসময় থাকবে যে আমি লড়াই করব, ব্যাস এইটুকুই। আচ্ছা, লড়াইয়ের কথা বলছো, লড়াইয়ের সিঁড়িটা কি শুরু হলো জীবনে? না, শুরু তো এখন থেকে হয়নি, শুরু হয়েছিল 2019 সাল থেকে। কারণ তখন আমার পরিবারের একসঙ্গে তিনজনকে মারা হয় এবং যার মধ্যে একজন নিখোঁজ আছে এখনও। ওই কাকিমাটা নিজেও জানে না যে সে এখনও বেঁচে আছে না মারা গেছে। আর তখন আমরা অনেক আওয়াজ তুলেছিলাম, তখন আমাদেরকে অনেক কিছু বলা হয়েছিল যে ওরা তো সাম্প্রদায়িক। কারণ আমার বাবা জীবনের প্রথম 10 বছর সংগঠন জীবনে যখন আসে তখন 10 বছর আরএসএস করেছে, পরে 10-12 বছর হিন্দু সংগঠন করেছে এবং জীবনের শেষ 4 বছর বিজেপি করেছে। তো সুতরাং এখনকার যারা শাসক দল আছে তারা তখন উল্টো অনেক রকম কমেন্ট করেছিল যে আমরা নিজেরা গুলি করে মারা গেছে ওদের। কিন্তু আমার বাবার চোখে যে গুলিটা করেছিল, কেউ তো আর নিজের চোখে নিজেরা গুলি করে না। আর সেদিন তো শাহজাহান শেখ নিজের মদত ছিল, নিজেই ছিল ওখানটায়। কাদের মোল্লা, তাকে দিয়ে আমাদের ওখানকার যে পঞ্চায়েত প্রধান, তাকে দিয়ে করিয়েছে। তো লড়াই বলতে সেদিন থেকেই মনের মধ্যে ছিল যে আমরা করব। আর শুধু তো আমার বাবাকে হারিয়েছে নয়, তার কারণ ওই ঘটনার পরে ওদের ঈদ ছিল। ঈদের সময় ওদের একটা গরুর পা কেটে নিয়ে এসে আমাদের মন্দিরে ফেলে দিয়ে গেছিলো। যে এটাই দেখানোর জন্য যে দেখো তোদের ওদের মনে ওদের মন মানসিকতা এটাই ছিল যে তোদের অবস্থা আমরা কী করতে পারি। তার কারণ বাবা যেহেতু ওখানকার একটা হিন্দুত্বের একটা বড় মুখ ছিল এবং ওখানকার টোটাল হিন্দুদের যা সমস্যা হতো, যা কিছু হতো সব কিছু বাবা এই করতো। তো ওদের একটা নিজেদের মধ্যেই ছিল যে এটাকে যতদিন না সরাতে পারবো ততদিন এখানে কোনো কিছু আমরা করতে পারবো না। তো আমাদের ধর্মে আঘাত করেছে, আমার নিজের পরিবার থেকে সরিয়ে দিয়েছে, আমাদের ঘেরি লুটপাট হয়ে গেছে। তো আমি শুধু এইটুকুই মনে ঠিক করেছিলাম যে যাই হয়ে যাক, যাই চলে যাক, আমি কোনো কিছুর জন্য থামবো না। দিন তো একদিন সবারই আসে, তো আমি লড়বো। আর আজকে লড়েছি, আমার সাফল্য বলতে চাই না, কারণ এটা আমার লড়াই। তো আমার যা নাম্বার বা যা যোগ্যতা, এটাই হচ্ছে আমার উত্তর। যে যারা সেদিন বলেছিল মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আর শাহজাহানরা যে বা যারা মেরেছিল এবং
আমি শুধু এইটুকু বলতে চাই যে 5 বছরে আমি এই 2019 থেকে 2024 5 বছর, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে বা যারা এইগুলোর সাথে যুক্ত ছিল তারা যেন আর পরবর্তী 5 বছর বেঁচে থাকে 2029 পর্যন্ত, কারণ 2029 পর্যন্ত দেখা যাবে যে কে কতটা জলে আছে আর আমিও কী করতে পারি। আচ্ছা, বাবা তো একদম সক্রিয় রাজনীতিবিদ ছিল, হ্যাঁ। তোমার কি কখনো ইচ্ছে হয়েছে রাজনীতি করার? রাজনীতি করার, সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবে যা ভাবি, আমি সংগঠনকে অনেক বেশি ভালোবাসি, তার কারণ সংগঠনে সবাই সবার ভাই, আর রাজনীতি যে যতই বলুক পরিবার, রাজনীতিতে সবাই সবার হচ্ছে মানে প্রতিদ্বন্দ্বী, কেউই কখনো চায় না যে আমার পিছন থেকে 4টে লোক সরে যাক। আর সংগঠনে মানে চিরকাল সবাই সবাইকে সাহায্য করে। বাবা যখন ছিল না, বাবা আমাকে যখন লাস্ট ফোন কলেও করেছিল, তো তখন আমাকে বলেছিল যে আমি হয়তো আজকে আর ফিরবো না, কিন্তু যদি না পারি ভাই আর মায়ের খেয়াল রাখিস, আর আমার সংগঠনের ছেলেরা তোকে দেখিস বাঁচিয়ে রাখবে এবং তোকে সবসময় সাহায্য করবে। সত্যি বলছি, আত্মীয় স্বজন সবার নামে কেস হয়েছে, এটা হয়েছে, সবাই যে যার মতন একটা নির্দিষ্ট সময়ের পর সরে গেছে, কিন্তু বাবার সাথে যারা আরএসএস করতো, যারা হিন্দু সংগঠন করতো, তারা কখনো আমাদের পিছন থেকে সরেনি। তারা শুধু বলেছে যে ভাইপো এই ময়দানে আমরা আছি, এখানে বুঝে নেবো, তুমি তোমার জায়গা থেকে উত্তরটা দিয়ে দিও। তো আমার খুশিতে ওরা সব থেকে বেশি খুশি হয়েছে, কারণ ওদের উত্তরটা যে আমি এখানটার থেকে দিতে পেরেছি এটাই, আর মা নিজের রাজনীতির জায়গা ময়দান থেকে উত্তর দিচ্ছে। আমরা হাইকোর্টের উপরে আস্থা রেখেছি, মাননীয় বিচারপতির কাছে আমরা প্রার্থনা করেছি যে শাহজাহান শেখের নাম আমাদের কেসের চার্জশিট থেকে বাদ গেছিলো, তো আবার নতুন করে অ্যাড হয়েছে, এবং আমরা আশা রাখি যে আমরা ন্যায় বিচার পাবো। ব্যাস। সংগঠনে বিশ্বাসী তার মানে? হ্যাঁ, আমি অনেক বেশি সংগঠন বিশ্বাসী। রাজনৈতিক মতাদর্শকে আমিও একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে ভালোবাসি, কিন্তু ওইভাবে নয়, কারণ আমরা যারা সংগঠনের পরিবার থেকে উঠে আসি, আমার বাবা যেমন সংগঠন এত বছর ধরে করেছে, সংগঠন একটা আলাদা ব্যাপার, আর রাজনীতিটা অতটাভাবে আমি দেখি না। তবে যদি জীবনে কখনো সুযোগ পাই, বা যদি মনে হয়েছে যে প্রতিকূলতার মধ্যে আমার মা কখনো চেয়েছে বা কখনো এটা বুঝেছি যে এলাকার ছেলেদের দরকার, ওরা যদি আগে আসে, কারণ যাই করে নিই রাজনীতিতে সবথেকে বেশি শক্তি আছে, তো যদি কখনো এরকম জায়গা পেয়েছি যে সবার জন্য করতে হবে এমন ডাক পেয়েছি, তাহলে অবশ্যই রাজনীতি করব। বড় হয়ে তুমি বারে বারে শুনছি আইপিএসসি আইপিএস হতে চাও, পিএসসি প্রিপারেশন নিতে চাও, হ্যাঁ, হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন? কারণ সেদিনকার প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে আজকে আমার বাবা খুন হয়েছে, কারণ এটা তো প্রি প্ল্যান ছিল না। সেদিন রিজার্ভ ফোর্স আগাম রাজবাড়ি ফাঁড়িতে ছিল, ওখানে অত বড় একটা র্যালি হচ্ছে, জাস্ট 4টে সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে দিয়ে মোটমাট যেই এরা যখন আমাদের ঘরের মধ্যে ঢুকছে, আমাদেরকে মারছে, বাবা ফোন করছে ওখানকার আইসি, তখন কি সৌম্য কিছু একটা নাম ছিল, তাকে ফোন করছে, তার ফোনটা সুইচ অফ, ধরছেই না। আমাকে ফোন করে বলছে যে তুই একটু ফোন কর, যে আমাকে যাতে বাঁচাতে আসে। আর মা যখন সিআইয়ের কাছে গেছিলো, ওখানকার বসিরহাটের সিআই, ওই ঘটনা যখন ঘটছে তখন উনি ঢুকে মা যখন গিয়েছে সাহায্যের জন্যে, তখন গিয়ে বলছে যে এখানে উপরের তলায় তখন ফোন করে বলছে এখানে শান্তিপ্রিয় এলাকা, এখানে কিছুই ঘটছে না। আর আমার বাবা যেহেতু বললাম যে আরএসএস করতো, বিশ্ব হিন্দু পরিষদ করতো, তো ক্যানিং, আমাদের ওদিকে ওই সোনাখালি, মালঞ্চ, এই দিকের প্রচুর একটা ছেলে আমাদের সাথে যুক্ত ছিল, তো ওরা বাবাকে বাঁচানোর জন্য আসছিল। সন্ত্রাসবাদীরা তখন হচ্ছে এই দিক থেকে আমাদের গ্রামটা ঘিরেছিল, আর পুলিশ ওই দিক থেকে রাস্তাগুলো ঘিরেছিল, যাতে ওই ছেলেগুলো এসে আমার বাবাকে কোনো রকমে বাঁচাতে না পারে এবং মৃত্যু যাতে সুনিশ্চিত হয়, এই কারণে। রাজ্য পুলিশের উপর কোনো রকম কোনো আস্থা নেই? না, রাজ্য পুলিশ তো নিজে থেকে করিয়েছে না। আমার বাবা তো তাও শেষ সময়ে লুকিয়ে গেছিল, আমার বাবাকে তো কেউই খুঁজে পাচ্ছিল না, রাজ্য পুলিশ তো নিজে ঘর থেকে ডেকে বার করিয়ে দিয়েছে। একেবারে আইপিএস হওয়ার ওই জন্যই ইচ্ছে নাকি বেশি? হ্যাঁ, তার কারণ ওরা যে উর্দিটা পড়ে, ওটা তো সংবিধানে শপথ করে পড়ে যে ন্যায় সততার জন্য আমরা করব, জনগণের রক্ষক হব, কিন্তু প্রকৃত অর্থে যা করে সেটা তো ওরা ভক্ষকেই পরিণত হয় না। আর ন্যায় সততা কোথায়? এরা তো দেশ বেঁচে খাচ্ছে। তার কারণ একটা দলের ওরা আইন মানে কি, যারা পুলিশে থাকবে তারা সরকার যেই থাকুক, কিন্তু ন্যায় সত্যি যেটা তার সাথে চলবে, ওটা দলদাসে পরিণত হচ্ছে। ওরাও তো গুন্ডামি করেছে। সেদিন আমার বাবার যারা সাহায্য করতে আসছিলো তাদেরকে আটকেছে, তার ওরা কী করছিল? ওরাও তো ওদের হয়েই কাজটা করছিল না। তো ন্যায় সততার জন্যে, দেশের জন্য, আর মানুষ যাতে ভালো থাকতে পারে, এই কারণে অবশ্যই আমি করব। পড়াশুনোর পাশাপাশি আমি একটু ঘুরতে ভালোবাসি, এবং ঘুরতে বলতে বাইরে কোথাও যাই না। তার কারণ আমি যখনই, আমার বাড়ি সন্দেশখালির ওখানেই আছে, তো আমি যখনই যাই বাবার সাথে যারা থাকে ওদের সঙ্গেই থাকি। মোটমাট ওখানকার মানুষের দুঃখ দুর্দশার কাহিনিগুলো শুনে বেড়াই। এই সন্দেশখালি আমি কখনো কখনো একাই বা কাউকে একজন সাথে নিয়ে বাইক নিয়ে বার হয়ে গেলাম, গিয়ে ওদের কাছে শুনি যে ওদের দুঃখ দুর্দশাটা কী আছে, এবং আমি চেষ্টা করি আমার মতন করে যেভাবে হোক সাহায্য করার।
সন্দেশখালীতে থেকে কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে? হ্যাঁ, সন্দেশখালী থেকে দেখুন, আপনি যদি মানে পারিপার্শ্বিক অবস্থাটা দেখেন, আমাদের দাদা দিদিরা সবাই রাস্তায় বসে আছে। আমি আজকে ভালো রেজাল্ট করছি, আইপিএস আইএস হচ্ছি, কিন্তু ওই লাইনে যদি আমিও যেতাম, কে না বলতে পারে যে আমার ভবিষ্যৎ এমন হবে না, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো। এবার আপনি সন্দেশখালীতে চলে যান, আমার প্রথম যে স্কুলটা ছিল হাটগাছি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ, ওই স্কুলে একটা পার্মানেন্ট হেডমাস্টারটুকুও এখন নেই। কয়েকটা মানে পার্মানেন্ট কয়েকটা স্যার আছে, আপনি গিয়ে দেখুন, মানে শুধুমাত্র 4-5 জনে, কিন্তু প্রায় 2000-এর কাছাকাছি ছেলে মেয়েরা পড়ে। তো ওদের তো সামাজিক শোষণ হচ্ছে না, ওরা তো শিক্ষার আলোতে আসছে না। মানে সমাজের মূল স্রোতে ওরা কি আসবে? আমরা এসসি সমাজ থেকে আসি, তো আমরা তো এমনিই পিছিয়ে যাবো। আমি জাতপাতে বিশ্বাস করি না, কিন্তু ওখানে এসসি এসটিটা সব থেকে বেশি। সমাজের এই কলকাতায় কোথায় চলে যাচ্ছে? আর আমাদের অবস্থা দেখুন, আমাদের ছেলেমেয়েরা কী করবে? দুদিন পর মাধ্যমিক পাশ করবে কোনো রকমে করে, হয়তো চলে যাবে তামিলনাড়ুর কোনো কাপড় কলে, আর মানে মেয়েগুলোর হয়তো বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে কেউ কোনো আওয়াজ তুলবে না, কারণ সামাজিক শোষণের জায়গায় চলুক, দাদা দিদিরা রাস্তায় বসে থাক আর দেশ বেঁচে চলে যাক, কিন্তু উন্নয়ন হচ্ছে কি উন্নয়ন হচ্ছে আমিও জানি না। আমাদের ধর্মে আঘাত হচ্ছে সেটাও কোনো না, আমাদের মানে বিরোধী দল করার জন্য আমার বাবা খুন হয়ে যাচ্ছে সেটাও না, ন্যায় চাইতে যাচ্ছি আমাদের নামে, আমাদের ছেলেদের নামে ভরি ভরি কেস হয়ে যাচ্ছে, সে মানে তারও কোনো নেই। কালকে তো দেখলেন যে সন্দেশখালীতে কী হচ্ছে, মেয়েগুলোকে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে তাদের কোলে, 8-10 বছরের বাচ্চা, কারোর 2-3 বছরের বাচ্চা আছে। কই যেদিন ইডিকে মারছিল সেদিন তো ওই সরবেরিয়ার এই মহিলাগুলো ছিল, তো ওই তাদের নামে তো কাউকে ধরেনি, তাদের তো কেউ অ্যারেস্ট করে নিয়ে যায়নি, তারা কিন্তু তাদের জায়গায় আছে। সাম্প্রদায়িকতা, আমরা সাম্প্রদায়িক নই, কিন্তু যেটা ভুল সেটা ভুল। আর লড়াইয়ের পথ আছে, এবং আমি আমার এই জায়গা থেকে লড়ছি। যদি মানে ভবিষ্যতে কোনো দিন দরকার পড়ে যে রাজনীতি করবো, তো অবশ্যই রাজনীতি করবো, কারণ আমার বাবা করেছে আর রক্তের মধ্যেই আছে জিনিসটা। সুতরাং আর আমরা পিছিয়ে যাই না আর মাথাও নিচু করি না। সাম্প্রদায়িক কথাটা তুমি বলছো, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বারে বারে বলছে বিজেপি একটি সাম্প্রদায়িক দল। না, পলিটিক্যাল পার্টি সম্বন্ধে আমি অত বেশি কিছু বলতে চাই না, সাম্প্রদায়িক কি অসাম্প্রদায়িক, কিন্তু যদি সত্যি হয় তাহলে আমরাও তো হিন্দু, আমাদের মন্দিরে কেন মানে গরুর পাটা চুরি ফেলে দিয়ে যাওয়া হলো? কিছুদিন আগে আপনি 2-3 দিনের রিপোর্ট নিন, সরবেরিয়ার ওখানে একটা মন্দিরে এসে তাদের মানে ভেঙে দিয়ে চলে যাওয়া হলো, জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেছে। আজ শাহজাহান শেখ টিএমসি করছে। 2009 সালে ওখানে রামনবমী হচ্ছিল, আমার বাবা তখন হিন্দু সংহতির কার্যকর্তা ছিল, ওখানে জাস্ট ছেলেদেরকে নিয়ে ওই সরবেরিয়াতে রামনবমী পালন করছিল। সেদিন শাহজাহান শেখ প্রায় 2-2.5 হাজার লোক নিয়ে সেদিন আমার বাবাকে গুলি করতে গেছিলো, শুধু বন্দুক থেকে গুলি বার হয়নি বলে সেদিন বেঁচে গেছিলো। সেখানে একটা মহিলাকে এমনভাবে মেরেছিল যে তার সারা শরীর থেকে রক্ত বার হয়ে গেছিলো। পুরো সরবেরিয়া বাজারে সেদিন কোনো একটা ডাক্তারকে চিকিৎসা করতে দেয়নি, রাত্রির অন্ধকার হয়েছে, তারপর তাকে ক্যানিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে ভেবে দেখুন সে সারাটা দিন কীভাবে মানে যন্ত্রণায় আর্তনাদের মধ্যে ছিল। আর এইবারে রামনবমী হয়েছিল, তো আমি মায়ের সঙ্গে গেছিলাম বাসন্তীতে, হিন্দু সংহতির আমাদের মানে রামনবমী পালন ছিল ওখানটা থেকে সরবেরিয়ায়। আজকে সেই 2009 থেকে 24-এ আজকের আর প্রথম আর কি হচ্ছে। তো সেই মহিলাটা মানে মানসিক করেছিল যে যেদিন হবে, তো উনি আমার মাথায় হাত রেখে বলছে যে বাবা যা হয়েছে হয়েছে, তুমি এর বদলা নিও, তুমি এর প্রতিকার করো। তো সুতরাং তাদের আশীর্বাদ আমার মাথার উপরে আছে, এবং জীবনের যে কোনো ময়দানে আমরা লড়তে জানি, তো সুতরাং লড়বো, দেখা যাবে কার কত সাহস আছে। আর আমি চাইছি সবাই আমার বিরোধিতা করুক, আমি তো ন্যায় সততার জন্য লড়বো, আর সত্য কখনো হারে না আর পিছোয় না, তাই আমি মাথাও নিচু করবো না, আর যতদিন বাঁচবো ততদিন লড়বো। আচ্ছা, শেখ শাহজাহান এখন রয়েছে তিহারে, সেই জায়গায় কি মনে হচ্ছে সন্দেশখালী এখন অনেকটা শান্তিতে রয়েছে বা সুস্থ? মোটেও শান্তিতে নেই, কারণ শেখ শাহজাহান তো জাস্ট একটা নাম, ওর হয়ে যারা করতো সেই কাদের মোল্লা, এখনও অনেক শেখ কাদের মোল্লা, আখের আলী গাইন, সুশীল খরবিন, ওদিকে ওর ভাই আরেকটা ভাই ওই সিরাজ, সে তো ধরাই পড়েনি। তো এই রকম অনেক আছে, মানে এরা ওই এলাকাটায় খুব ভালো রকম চালাচ্ছে, এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভোটের দিন সন্ত্রাস না করতে পারলেও ভোট মিটে গেলে আপনি শুধু ওইখানটায় দেখবেন যে কী পরিমাণে এরা সন্ত্রাস করতে পারে। আর মানে আমার যেটা নিজের ব্যক্তিগতভাবে ফিলিংস আছে যে ও যা করেছে তো পুরো পশ্চিমবঙ্গ দেখেছে, কারণ পশ্চিমবঙ্গে এনএসজি আসে না, এনএসজি এসেছে, ভেবে দেখুন। আর আমার বাবাকে যেগুলো গুলি করেছিল সেগুলো সব রাইফেলের গুলি ছিল, আর ও তো শুধু কয়েকটা পিস্তল দেখিয়েছে। তাই আমি বলতে পারি ওখানে এমন অস্ত্রভাণ্ডার উদ্ধার হবে যা সারা দেশ দেখতে পাবে যে ওর কাছে কী কী জিনিসপত্র ছিল। এখনও অস্ত্র উদ্ধার মানে ওই কাদের মোল্লার বাড়িতে আপনি সার্চ করুন, ওর পাড়াটাতে সার্চ করুন, গিয়ে শুধু দেখতে পাবেন যে ওদের কাছে কী কী জিনিস আছে। সেদিন 47 নিয়ে ছেলেরা ঘুরে বেড়াচ্ছিল ওই 8ই জুনের দিনকার। আর আমার বাবা রাম মন্দির আন্দোলনে দুবার গিয়ে দুবারই অ্যারেস্ট হয়েছে। মানে আমাদের প্রভু শ্রীরাম প্রতিষ্ঠা হয়েছে, এটা আমাদের প্রত্যেক হিন্দুদের কাছে গর্বের বিষয়। কিন্তু আমাদের কাছেও পাস ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে আমি যাইনি। তার কারণ আমার একটাই জেদ ছিল যে যতদিন ও তিহারে যাবে আমি তিহারে গিয়েই ওর সঙ্গে দেখা করবো,
দেখা করে তারপরে আমি রাম মন্দিরে রামলালার মুখ দর্শন করব। তো সুতরাং এলাকা সন্ত্রাস মুক্ত করতে আমাদের যারা সংগঠনের ছেলে আছে, আমি ওদেরকে সবসময় বলছি যে তোমরা এখানটা থেকে কাজ করো, আমি আমার মতন এগিয়ে যাচ্ছি এবং আরও 100টা ছেলেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা হবে আমি করব। এবং আমার ভবিষ্যতের স্বপ্ন আছে যে আইআইটি হয়তো আমাদের হবে না, কিন্তু আমি আমার নিজের পয়সায় আইটিআই করব, যাতে ওইখানকার ছেলেদের যে মানে স্কিল আছে, কারিগরি যে দক্ষতা, ওটা বাড়তে পারে এবং ওরা যাতে সমাজের মূল স্রোতে ফিরতে পারে। সন্দেশখালীতে আইআইটি? হ্যাঁ, সন্দেশখালীতে আইআইটি স্বপ্ন। আচ্ছা, এ তো থাকলেও তোমাদের নিজের ইচ্ছে কি করতে করার ইচ্ছে রয়েছে। আচ্ছা, খেলাধুলো ভালোবাসো? হ্যাঁ, খেলাধুলো ভালোবাসি। খেলা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে খেলা হয়। এখন সোনারপুরে থাকলে অনেকটা বেশি হয় না, কারণ সোনারপুরে আমি অতটা বেশি কাউকে চিনিও না, বাইরে বারও হই না, সেফটি পারপাস কিছু থাকে। ওখানে গেলে, সন্দেশখালীতে গেলে, ওখানে আমাদের দাদারা আছে, ওদের সাথে মাঝে মধ্যে ফুটবল খেলতে যাই। সন্দেশখালীতে মানে ভালোভাবে ঘোরাফেরা করতে পারো নাকি এখনো ভয়? না, আমার সঙ্গে 2-3টে করে বাইক নিয়ে আমাকে ঘুরতে হয়, যখনই ঘুরতে হয়, কারণ এখনও একটা টার্গেট আছে। কারণ ওরা সেদিনের পর থেকে টার্গেট করেছিল আমাকে, কারণ আমাকে ওরা চেয়েছিল কিডন্যাপ করে নিতে এবং যাতে কেসটা আর কি উইথড্র করে নেয়। এবং আমাদের উপর প্রেশারও ছিল যে ওই যখন শাহজাহান শেখ যখন ওই আন্দোলন হচ্ছিল, ও যখন গা ঢাকা দিয়েছিল, ওর কয়েকটা মানে যারা ওর পা চাটে তাদেরকে দিয়ে আমাদেরকে একটা অ্যামাউন্ট, মানে এত বড় একটা অ্যামাউন্ট পাঠিয়েছিল যে এই অ্যামাউন্টটা তোমরা নিয়ে নাও আর তোমরা মোটমাট এই সব কিছু আন্দোলন থামানোর জন্য চেষ্টা করাও। কিন্তু আমরা মানে কোনো প্রলোভনের তো না ফাঁদে পা দেই আর না কোনো দিন আমরা মাথা নিচু করি। আপনি যদি আমার বাড়ির চারি সাইডে দেখেন, আমার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমরা সিসিটিভি লাগিয়েছি, কিন্তু আমরা সবসময় বলেছি যে যেটা সত্যি সেটা সত্যি, তোমরা বেরিয়ে আসো, তোমাদের প্রোটেকশনের জন্য আমরা সবসময় থাকবো। মা এখানকার থেকে বেশি সময় ওখানে গিয়ে দিয়ে এসেছে। আচ্ছা, তুমি বয়সে এত ছোট, কিন্তু রাজনীতির বিষয় বলো বা সংবিধান বলো, আইন, সব কিছু এত ভালো বোঝো, এত ভালোভাবে বোঝাও, কোথাও কি ভয় লাগে না যে এতটা আমি স্পষ্টভাবে বলি? কারণ ভয় পাওয়ার তো কিছু নেই, কারণ একটা সন্তানের কর্তব্য থাকে নিজের বাবা মাকে ভালো রাখা, ভালোবাসা। তো জীবনের প্রথম লড়াইটা হেরে গেছি, আর আমাদের রক্তের সাহস আর শক্তি দুটোই আছে, সুতরাং আমি কাউকে ভয় পাই না, সে যেই হোক আর যাই হোক। আমি এইটুকু জানি যে আমি ন্যায় আর সততার পথে চলছি, আর আমার জীবনের যা অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতাটাই আমার শক্তি, সুতরাং আমি তো কাউকে ভয়ই পাই না। অনেক অনেক শুভকামনা প্রীতমকে। এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি শোনালাম প্রীতম মণ্ডল, যিনি উচ্চ মাধ্যমিকে 483 নম্বর পেয়েছে এবং সন্দেশখালী সহ বাংলার গর্ব। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান।